Islam Chaudhary, Comrade Sirajul Islam Chaudhary. প্রতিভাধন সভা প্রধান এবং উপস্থিত বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দিত এবং অভিভূত যে আপনারা এই বিরূপ পরিবেশে বিরূপ বাস্তবতায়, যে বাস্তবতার কথা বক্তার একটু আগে বললেন, সেই রকম বাস্তবতার এখানে এসছেন এবং আমার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। আমি আপ্লুত হয়েছি এবং অভিভূত হয়েছি এবং এই যে আমি অনুভব করছি যে একটা আত্মীয়তার বন্ধন, একটা সংহতি। আমাদের সময় হচ্ছে বিচ্ছিন্নতার সময়, সেই বিচ্ছিন্নতার মধ্যে সামাজিকতা আজকে উঠে গেছে। সেই জায়গায় সেই রকম পরিস্থিতিতে আপনাদের সঙ্গে এই যে সংযোগ, এইটা একটা আত্মীয়তার মতো আমার কাছে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের নতুন দিগন্ত পত্রিকার পক্ষ থেকে আয়োজনটা করা হয়েছে। আমি স্নেহভাজন আজফর হোসেন, মোজার ইসলাম বাবলা, এদের দুজনের উদ্যোগটাই ছিল এখানে অত্যন্ত প্রয়োজনীয় এবং এই অনুষ্ঠানের জন্য আমি বাংলাদেশ শিশু একাডেমিকে ধন্যবাদ জানাই যে তারা এই অডিটোরিয়াম ব্যবহার করার সুযোগ দিয়েছেন। যে কথাটা পেছনের ফিরে থাকলে মনে হয় যে মানুষ, এটা তো সবাই জানি আমরা, যে মানুষ সামনের দিকে বাঁচে সামনে, কিন্তু পেছনের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে বোঝে। আমিও পেছনের দিকে তাকিয়ে জীবনটাকে বুঝছি, ঘটনাকে বুঝছি, অভিজ্ঞতা বুঝছি। আমার তো অভিজ্ঞতা হয়েছে 3টি রাষ্ট্রের মধ্যে জীবনযাপন করা, ব্রিটিশের রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্র। এই 3টে রাষ্ট্র ভিন্ন, আকৃতিতে ভিন্ন, পতাকায় ভিন্ন, নামে ভিন্ন। এই 3 রাষ্ট্রের মধ্যে উন্নয়ন ঘটেছে, এটাও সত্য, এবং সেই যে উন্নয়নের কথাও আমাকে বলতে হবে একটু পরে। এই উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা রক্ষিত হয়েছে, কিন্তু রাষ্ট্র ভেঙেছে, কিন্তু উন্নয়নের যে ধারাটা, সেই ধারাটা ভাঙেনি, এবং সেই ধারাটা পুঁজিবাদী ধারা। এইটা হচ্ছে বাস্তবতা। আমরা যেটা দেখলাম, ব্রিটিশ আমলে আমরা উপনিবেশ ছিলাম, পাকিস্তান আমলে অভ্যন্তরীণ একটা উপনিবেশ তৈরি হচ্ছিল। সেই রাষ্ট্র তৈরি হওয়ার প্রক্রিয়ার মধ্যেই ভেঙে পড়েছে, হুড়মুড় করে ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত করেছে মানুষকে। তারপরে বাংলাদেশে যে স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি, সেখানেও কিন্তু ওই ঔপনিবেশিকতা হয়ে গেছে। এই রাষ্ট্রেও উপনিবেশের যে চরিত্র, ঔপনিবেশিক শাসনের যে চরিত্র, সেটা তো আমরা জানি। ঔপনিবেশিকরা কি করে? তারা লুণ্ঠন করে, তারা শোষণ করে, এবং এই লুণ্ঠন ও শোষণের মধ্য দিয়ে যা পায় সেটা পাচার করে দেয়। বাংলাদেশেও সেই ঘটনা চলছে, যে এইখানে ধনী যারা, তারা উপার্জন করেছেন শ্রম দিয়ে, নিজেদের শ্রম দিয়ে নয়, যারা শ্রম দিয়েছে তাদের শ্রমের বৃত্ত অপহরণ করে, এবং সেইটা ঘটেছে লুণ্ঠনের মধ্য দিয়ে। ব্যাংক থেকে লুণ্ঠন, ভূমি দস্যুতা, নদী দস্যুতা, বৃক্ষ দস্যুতা, নানান ধরনের দস্যুতার মধ্য দিয়ে ঘটেছে। এবং সেই লুণ্ঠনের টাকা, দস্যুতার টাকা, লুণ্ঠনের টাকা তারা বিদেশে পাচার করে দিচ্ছে। ঠিক আগে শাসকরা যেমন ছিল, বাংলাদেশের ধনীরা ওই পুঁজিবাদী দীক্ষায় দীক্ষিত, এবং তারা
ওই রকম ঔপনিবেশিকতার মধ্যে চর্চরণী করছে। তো এখন যদি আমি আমার শৈশবে ফিরে যাই, তাহলে সংক্ষেপে বলতে গেলে বলতে হয় যে আমাদের শৈশব ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন, একেবারে আক্ষরিক অর্থে অন্ধকারাচ্ছন্ন। আমাদের এলাকাটা, আমরা আমাদের এলাকাকে বিক্রমপুর এলাকা বললেন জানি, চিনি, এর অনেক খ্যাতি আছে, অনেক বিখ্যাত লোক মনীষী এখানে জন্মগ্রহণ করেছেন, নারীও জন্মগ্রহণ করেছেন। কিন্তু এই এলাকার মানুষ কিন্তু অত্যন্ত দরিদ্র, এটা নিচু এলাকা, এখানে ফসল ভালো হয় না, সে কারণে চাকরি হচ্ছে এদের প্রধান উপজীবিকা, এবং সেজন্যে শিক্ষা খুব দরকার ছিল। এই জন্য সেই কারণেই বিক্রমপুরের লোক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কিন্তু সকলে শিক্ষা পায়নি। সেই শিক্ষাটা ছিল অল্প মানুষের জন্য, সেটাই সত্য। এখন আমার যে শৈশব, সেই শৈশব কেটেছে এই আমাদের এই এলাকারই একটি প্রান্তিক জায়গায়, সেটা হচ্ছে আরিয়াল বিলের কাছে, একেবারে সেই জায়গাতে। তো সেই জায়গাতে আমরা ছিলাম বিশ্বযুদ্ধের সময়, সেটা এখন আমরা বয়স 6-7 বছর হবে। সেখানে দুর্ভিক্ষের কথা আপনারা শুনেছেন, আমরাও জানি, এবং সেই দুর্ভিক্ষ ছিল 50-এর মন্বন্তর। সেখানে বলা হয় যে 35 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে সেই দুর্ভিক্ষে। আমরা প্রান্তিক মানুষ কোনো রকমে বেঁচেছি, এবং আমাদের বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, তার কিছু অর্থ উপার্জন, তিনি টাকা পাঠাতে পারতেন, সেই রকম চলত। খুব সাধারণ জীবনযাপন। স্কুল ছিল না, প্রাইমারি স্কুল আমরা যাওয়ার পরে প্রতিষ্ঠিত হয়েছে। সেইখানে একদিন শুনলাম একজন ফাঁসি দিয়েছে। আমাদের কৌতূহল হলো, ফাঁসি জিনিসটা জানি না। আমরা যে দেখলাম গাছের সাথে একজন মানুষ ঝুলছে, এবং সেই মানুষটা ঝুলছে যেন পুতুলের মতো ঝুলছে, নড়ছে আবার বাতাসে। সেই প্রথম অভিজ্ঞতা, তখন বুঝিনি, পরে বুঝেছি যে এই মানুষটি বেকার ছিলেন, অনাহারে এবং অন্ধকারে, অসহায় অবস্থায়, হতাশ হয়ে, যে হতাশার কথা বাংলাদেশে আজ অত্যন্ত বেশি সত্য, সেই হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তো আমার কাছে ওই ব্রিটিশ শাসনের ছবি, ওই আত্মহত্যার ছবি, সেইটাই দেখে আমার মনে হয় যে এইটাই হচ্ছে ওই শাসনের রূপক। যদি একটা রূপক দিতে হয়, উপমা দিতে হয়, তাহলে ওই ফাঁসিতে ঝুলা আমাদের গ্রামের এই মানুষটির কথাই বলতে হয়। তারপরে তো আমরা স্বাধীন হলাম, পাকিস্তান হলো, এবং পাকিস্তান মানে হলো, পাকিস্তান অর্থ দাঁড়ালো দেশভাগ। দেশ তো ভাগ হলো, এবং সেই দেশভাগের মধ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই দেশভাগ যে কত ক্ষতিকর হয়েছে, তখন আমরা উপলব্ধি করিনি, পরে উপলব্ধি করিনি, এখন উপলব্ধি করি তাকিয়ে দেখে যে ওই যে 1757 সালে পলাশির যুদ্ধের পরে, তার পরের যে বড় দুর্ঘটনা, সেইটা হচ্ছে স্বাধীনতার নামে 47-এর দেশভাগ। 47-এ যখন দেশভাগ হয়, হঠাৎ করে আমরা প্রস্তুত ছিলাম না। আমাদের পরিবার রাজশাহী থেকে কলকাতায় গেছে, কলকাতাতে আমরা গুছিয়ে টুছিয়ে বসছি। আমার বাবা মা ওই পাখির বাসার মতন একটা বাসা তৈরি করছে, থাকবে অনেক দিন। তার আগে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছে, এর মধ্যে এই স্বাধীনতা চলে এলো, এবং আমরা কলকাতা ছেড়ে চলে এলাম। এবং এই যে চলে এলাম, সেই চলে আসার সময় যে কথাটা মনে হয়েছিল যে বন্ধুদের ওখানে ছেড়ে এলাম, যাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, অথবা রাজশাহীতে, আমরা প্রথমে রাজশাহীতে অনেক দিন ছিলাম, সেই রাজশাহীতে যে বন্ধু ছিল আমার বন্ধু উপেন্দ্রনাথ রায়চৌধুরী, ওর সঙ্গে তো আর কখনো দেখা হবে না, আর কখনো দেখা হয়নি। কিন্তু যখন স্বাধীন হলো 14ই ডিসেম্বর, আমার কথা 14ই আগস্ট, সেটা কথাটা আমি একটু পরে আসছি, যে এই তার আগেই, 14ই আগস্টের আগেই
কলকাতায় সব মানুষ যারা ছিলেন আমাদের সবাই গ্রামে চলে এসেছেন। আমাদের এই যে এই এলাকার মানুষ কিন্তু কলকাতা চিনত, ঢাকা চিনত না। তো ঢাকা চলে এসেছে সবাই, সবাই একসাথে। আমরা এসেছি আমাদের নানা বাড়িতে, এবং সেইখানে এসে বেশ জমজমাট, সবাই ঘুরতে এসেছে। যিনি চাকরি করতেন তিনি এসেছেন, যিনি ছাত্র ছিলেন তিনি এসেছেন, যিনি ব্যবসা করতেন তিনি এসেছেন, যিনি অন্য পেশায় এসেছেন তিনিও এসেছেন। কিন্তু আমি কোনো উৎসব মুখরতা দেখিনি, মনে পড়েনি যে তারা খুব উৎসবের মধ্যে আছেন, একসাথে মিলিত হয়েছেন, একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। কিন্তু যে প্রচণ্ড উল্লাস, স্বাধীনতা, এইটা মনে হয়নি। বরং আমিও দুশ্চিন্তা দেখেছি যে যারা এরা কোথায় যায়। তারা যেমন ধরুন আমার বাবা সরকারি চাকরি করতেন, অপশন দিয়ে এসছেন, সৌভাগ্যক্রমে তাদের তিনি হেড অফিসে ছিলেন কলকাতায়, সেই জন্যে হেড অফিস থেকে ঢাকার হেড অফিসে আসছেন। কিন্তু আমরা কোথায় গিয়ে উঠবো, কোথায় তো বাসা, কোথায় কোথায় থাকার জায়গা হবে সেটা আমরা জানতাম না। এই ঢাকা শহরে যখন আমরা প্রথম নামি, আমার মেজ ভাই প্রয়াত, এই সদ্য কিছুদিন আগে প্রয়াত হচ্ছে ইঞ্জিনিয়ার, সে বলছিল যে ফুলবাড়িয়া স্টেশনে নেমে তার কান্না পেয়েছিল যে আমরা কোথা থেকে কোথায় এলাম। আমরা শিয়ালদার সেই আলো, শিয়ালদার সেই মানুষ, শিয়ালদার সেই প্রচন্ড প্রাচীন প্রাচুর্য, সেইখান থেকে এসে এইখানে নামলাম ফুলবাড়িতে, যেখানে টিম টিম করছে বাতি, যেখানে অন্ধকারের আলোর চাইতে অন্ধকার বেশি, ঘোড়ার গাড়ি, দুর্গন্ধ, ধুলো। আমরা কোথায় যে উঠবো ঠিক নেই। আমরা উঠেছি আত্মীয়ের বাড়িতে, সে বাড়িতে নাজিরা বাজারে, মনে আছে আমার, নাজিরা বাজারে 1 নম্বর নাজিরা বাজার। তারা তো এ বাড়ি তো কোনো ভাড়া দেওয়ার কথা ছিল না, জোর করে উঠেছি, বিদ্যুৎ নেই, সুইচ নেই। তারপরে ওখান থেকে আমরা গেলাম আরেক আত্মীয়ের বাড়িতে, সেই আত্মীয়ের বাড়িতে সেই বেগম বাজার, সেইখান থেকে আমরা স্কুলে যেতে থাকলাম। এখন এই সময়টাতে শুধু আমাদের না, আমাদের নূরজাহান মোর্শেদ, আমাদের নূরজাহান আপা, তিনি কলকাতায় খুব দাপটের সঙ্গে ছিলেন, রায়টের সময় ছিলেন, ত্রাণ করেছেন এবং এমএ ওখান থেকে পরীক্ষায় পাশ করেছেন। তিনি চটপটে ছিলেন, নাটকও করতেন। এটা ঢাকায় এসে মহিলা মঞ্চে তখন ওঠার এই ঐতিহ্য ছিল না, তিনি উঠেছেন। তিনি অল ইন্ডিয়া রেডিওতে চাকরি পেয়েছিলেন। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে অল ইন্ডিয়া রেডিও থেকে যে তুমি কোন স্টেশনে যেতে চাও। তো তিনি বলেছেন যে কোনো স্টেশনে যেতে রাজি, শুধু ঢাকা ছাড়া। তো সেই ঢাকাতেই তাকে আসতে হয়েছিল, এবং ঢাকা থেকে আবার তিনি ধাক্কা খেয়ে, তিনি এত রাজনীতিতে জড়িত ছিলেন, আওয়ামী লীগে 1954 সালের নির্বাচনে এমএলএ হয়েছিলেন, 70 এমএলএ হয়েছিলেন। তিনি আবার ধাক্কা খেয়ে কলকাতায় গেলেন। কলকাতা যেয়ে আবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িঘর খুঁজলেন। মুর্শিদাবাদের লোকরা বললো যে গেছিলে তো একবার ধাক্কা খেয়ে, আরেকবার ধাক্কা খেয়ে চলে এসেছ। এই ছিল পার্টিশন। এবং এই পার্টিশনের যিনি ওই 14ই আগস্টের কথা মনে বলছিলাম, 14ই আগস্ট স্বাধীনতা দিবস। এবং স্বাধীনতা দিবসের উদযাপনটা কীভাবে হবে আমাদের ওই জলাঞ্চলে, তখন তারা সবাই, আমাদের আত্মীয় স্বজনরা সবাই দেখি, শুধু আত্মীয় স্বজনরা, অন্যরাও, যে স্টিমার স্টেশন ভাগ্যকুল, সেই স্টিমার স্টেশনে গিয়ে তারা উঠেছেন প্ল্যাটফর্মের ওপরে। স্টিমার আসবে গোয়ালন্দ থেকে, এবং পাকিস্তান যেন আসছে গোয়ালন্দ থেকে, ওইখান থেকে। তখন স্টিমার এলো, স্টিমারের সামনে পাকিস্তানের পতাকা উঠছে পথ করে, কাগজের ফুল দিয়ে দেওয়া হয়েছে, পতাকা দেওয়া হয়েছে পাকিস্তানের। সেই পতাকাগুলো দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ওখান থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার করা হচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ। আমাদের ওখান থেকে করছি, আওয়াজ দিচ্ছি ওই আওয়াজগুলোই। কিন্তু আমার মনে হয়েছিল, এখন আরো বেশি করে মনে হয়, যে চতুর্দিকে একটা বিষণ্ণতা ছিল।
আর কোথাও কোথাও চাপা কান্না ছিল, বিশেষ করে যারা সংখ্যালঘু তাদের মধ্যে তো কান্না ছিল সেদিন, এবং সেই স্বাধীনতা তাদেরকে উল্লসিত করেনি। আর আমারও মনে পড়ে না যে কত উল্লাস দেখেছি সেই দিন, কত উত্তেজনা দেখেছি সেই দিন। এবং তারপরে যেটা ঘটলো সেটা তো আমরা বুঝলাম অভিজ্ঞতা। যেমন ধরুন, আমাদের যারা আত্মীয় স্বজন বেসরকারি চাকরি করতেন তারা বেকার হয়ে গেলেন। যিনি পড়াশোনা করছিলেন মেডিকেল কলেজে, তিনি এখানে এসে আবার কোথায় পড়বেন এগুলো অনিশ্চয়তায় পড়লেন। এবং আমার দুই ফুফাতো ভাই, দুই ফুপুর দুই ছেলে আমারই সমবয়সী, একজন আমার সাথে স্কুলেই পড়তো, সে চলে গেল এই হাওর এলাকায় তাহেরপুরে। তারপরে সেখানে স্কুল নেই, তার বাবা পুলিশের দারোগা ছিলেন, ওসি হয়ে চলে গেল। তারপরে তার জীবনটাই একেবারে নচনচ হয়ে গেল। আরেকজনের বাবা চাকরি করতেন, কাজ করতেন স্টিমার কোম্পানিতে, তিনিও বেকার হয়ে গেছেন। তার ছেলে চলে গেল বরিশালে আত্মীয়ের বাড়িতে থেকে পড়বে বলে। এইভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে। এবং আমরা তো স্কুলে এরম ঠিক আছে পড়লাম ইত্যাদি করলাম। এখন ওই সময়ের ছবি, ওই সময়ের যদি প্রতীক হয়, কোন প্রতীকের? দুটো ঘটনাকে আমার প্রতীকের মতো মনে হয়। যেমন ওই ব্রিটিশ শাসনের প্রতীক ছিল ওই ফাঁসিতে ঝোলা মানুষটি, তেমনি এই সময়ে এই যে আমাদের পাকিস্তানের 23 বছর, তার দুটো ঘটনা আমার কাছে খুব মনে দাগ কেটেছে। মনে হয় তাদেরকে প্রতীক বলতে পারি। একটা হচ্ছে যে আমাদের এই প্রতিবেশী কৃষক পরিবার হায়াত আলী, জমাত আলী, তখন কিন্তু শ্রেণী বিভাজনটা গ্রামে এইরকম ছিল না, এবং সাম্প্রদায়িকতা আমাদের গ্রামে একেবারেই ছিল না। আমার মায়ের খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন, খুবই বন্ধুত্ব দুজনে, তার নাম গোয়ালনির মা। এই গোয়ালনির মার নামে শুনে বুঝতে পারছেন যে তার সাম্প্রদায়িক অবস্থানটা কি, তার শ্রেণীগত অবস্থানটা কি, কিন্তু দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। আমাদের খালের এপারে মসজিদ, দূরে মন্দির, মসজিদে আজান হয়, মন্দিরে ঘন্টা বাজে, কোনো বিরোধ আমরা দেখিনি, জানতামও না। তো সেটাই হোক, পাকিস্তান তো হলো, এবং পাকিস্তানের মধ্য দিয়ে আমি তো বড় হলাম, যেটা আপনি শুনেছেন আমার জীবন বৃত্তান্তে, যে আমি MA পরীক্ষা দিয়ে মুন্সিগঞ্জে হরগঙ্গা কলেজে গিয়ে লেকচার হয়েছে। তখন একদিন বিকেলে দেখি ওই যে হায়াত আলী, জমাত আলী, দুই ভাইয়ের এক ভাই এসে উপস্থিত। হায়াত আলীকে আমার বাবা চাকরি দিয়ে দিয়েছিলেন, একটা পিয়নের চাকরি রাজশাহীতে, কাজেই হায়াত আলীর অবস্থা খারাপ না। জমাত আলী নৌকার মাঝি ছিলেন, এবং সেই মাঝি তো তাকে আমরা তুফানি বলতাম। তুফানি এই অর্থে যে তুফানের বিরুদ্ধে চলতে পারে এবং তুফানের মতো বেগে চলতে পারে। তার নিজের নৌকা ছিল না, অন্যের নৌকা বাইত। সেই তুফানি দেখি একদিন বিকেলে আমরা গল্প করছি, সেইখানে আমাদের আমি হরগঙ্গা কলেজে যেখানে আমি থাকি, সেখানে এসে উপস্থিত হয়েছে। অত্যন্ত মলিন চেহারা, অত্যন্ত বিধ্বস্ত একজন মানুষ। আমি জিজ্ঞেস করলাম তাকে, আমরা চাচা বলেই ডাকতাম, চাচা এখানে হঠাৎ? উনি বললেন, আমি শুনলাম তুমি এখানে পড়াও, সেই জন্য দেখা করতে আসলাম। কি জন্য এসেছিলেন মুন্সিগঞ্জে? বলে, আমাকে ডাকাতির মামলায় আসামি করা হয়েছে। ডাকাতির মামলার আসামি হয়ে এসছেন তুফানি। আমাকে এমন ধাক্কা দিল, আমার কাছে এটা মনে হলো যে হতে পারে যে তিনি ডাকাতিতে যুক্ত ছিলেন। অসম্ভব না, কেননা তার তো কোনো পেশা নেই, তার তো কোনো জমি জমা ছিল না। এই তো
এই স্বাধীন রাষ্ট্রে, পাকিস্তান রাষ্ট্রে তো তাকে নিঃস্ব করে দিয়েছে। এবং ওই যে আমাদের তুফানি চাচার সেই চেহারা, সেইটা আমাকে পাকিস্তানের প্রতীক হিসেবে আমার কাছে আসে। আরেকটা প্রতীক আরও ভীষণ ভয়ঙ্কর, সেটা তো ধরুন ৭১-এর যে গণহত্যা, সেই গণহত্যা তো আমাদের জানা আছে কীরকম ভয়ঙ্কর ছিল, কীরকম বিভৎস ছিল সেই ঘটনাগুলি। তো তখন সেই সময়ে এক মহিলা কবিতা লিখতেন, তার কথা এখন কেউ মনে করে না। তিনি এমন কিছু বড় কবিতাও ছিলেন না। 25 বছর বয়সে তিনি শহীদ হন। তার নাম মেহেরুন্নেসা। এই মেহেরুন্নেসার ইতিহাস আবার আমার কাছে পাকিস্তানের ইতিহাস এবং পাকিস্তানের যন্ত্রণার প্রতীক মনে হয়। মেহেরুন্নেসার বাবা খিদিরপুরে থাকতেন। খিদিরপুর কলকাতার একটা মুসলমান অধ্যুষিত এলাকা, আমাদেরও বাসাটা ওইখানেই ছিল। তো মেহেরুন্নেসার বাবার ভবানীপুরে 2টো দোকান ছিল। তো রায়টের সময় ওই দোকান লুটপাট হয়ে গেল। তখন মেহেরুন্নেসার বাবা একটা কয়লার আড়ত দিল এবং মেহেরুন্নেসার পড়াশোনা হলো না। ছোট্ট মেহেরুন্নেসার বাবার দোকানে বসে থাকতো এবং বাবাকে সাহায্য করত। তার কিন্তু তারপরে 50 সালে রায়ট হলো দুপারে, এপারে ওপারে দুপারে, ভয়ঙ্কর এক রায়ট হলো। সেই রায়টে তারা ওখানে আর থাকতে পারলো না। জায়গা জমি যেটুকু ছিল, যেটুকু বিষয় সম্পত্তি মানে দোকানটায়, সেইটা বিক্রি করে দিয়ে মেহেরুন্নেসার বাবা ঢাকায় চলে এলেন। ঢাকায় তো তাদের থাকার কোনো জায়গা নেই। এই দোলাই খালের পারে কোথাও একটা জায়গা নিয়ে মেহেরুন্নেসার বাবা ব্যবসা শুরু করলেন। কিন্তু ব্যবসা করতে তো টাকা লাগে, পুঁজি লাগে, সেই পুঁজি তো তাদের ছিল না। কাজেই মেহেরুন্নেসাকে বাবাকে সাহায্য করার জন্য, মেহেরুন্নেসার আর পড়াশোনা করতে পারেনি কিন্তু কবিতা লিখছে। মেহেরুন্নেসার বাংলা একাডেমিতে নকলানবিশ করতো, কপি করতো, কোথাও প্রুফ দেখতো, ফিলিপস কোম্পানিতে একটা চাকরি নিয়েছিল। কিন্তু এর মধ্যে তার বাবার ক্যান্সার হয়ে গেল এবং ক্যান্সারে বাবা মারা গেলেন। মেহেরুন্নেসারা মিরপুর এলাকাতে থাকতো বাসা করে এবং মিরপুরে তারা বিহারি অধ্যুষিত এলাকা, সেইখানে ছিল। মেহেরুন্নেসা খুব তেজি মেয়ে ছিলেন। তিনি ওই জয় বাংলা স্লোগান দিতেন, ওখানে মিছিল করতেন, বিহারিরা সব জানত। 23শে মার্চ বাংলা একাডেমির নিচে মিলনায়তনে নিচে মাঠে কবিদের একটা অনুষ্ঠান হয়েছিল, বিপ্লবী কবিতা পাঠ হয়েছিল। মেহেরুন্নেসা 23শে মার্চ সেখানে কবিতা পড়েন এবং সেই কবিতা আমি শুনেছি 25শে মার্চ বেগম পত্রিকায় ছাপা হয়েছিল। কিন্তু 25শে মার্চ কি ঘটল? 25শে মার্চ মেহেরুন্নেসাদের বাড়ি আক্রমণ করল অবাঙালিরা এবং মেহেরুন্নেসার মা, মেহেরুন্নেসার ভাই আর মেহেরুন্নেসার 3জন, উপার্জনক্ষম একজনই মেহেরুন্নেসা। সেই তারা মা এসে বাঁচানো বললো যে আমরা তো মুসলমান, কোরআন শরীফ নিয়ে এসে দাঁড়িয়েছে সামনে। কিন্তু অবাঙালিরা তো তখন পাকিস্তানি জাতীয়তাবাদায় উন্মত্ত এবং সেইখানে তারা 3জনকেই হত্যা করলো এবং ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে গেল। আর মেহেরুন্নেসাকে যেটা করলো সেটা আরো ভয়ঙ্কর। তাকে তো মারলই, তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে ফ্যান ছেড়ে দিল এবং সে ঘুরতে থাকলো। এই হচ্ছে পাকিস্তানের আরেক প্রতীক। এক প্রতীক ওইটাতে, আরেক প্রতীক এইখানে। এখন বাংলাদেশে আমরা কোন প্রতীকের কথা বলবো, কাকে প্রতীক হিসেবে ধরবো? অনেক তো ঘটনা, বহু তো ঘটনা, কাকে আমরা বলবো? আমরা বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন যে পরিস্থিতিটা সেটা দেখেছি, আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি। ওই যে যখন দুর্ভিক্ষ ছিল
50-এর মন্বন্তর স্বাধীন বাংলাদেশে যখন হলো তখনও কিন্তু, স্বাধীন পাকিস্তান যখন হলো তখনও কিন্তু দুর্ভিক্ষের অবস্থা। তখন রেশন কার্ড পাওয়াটা একটা বড় কাজ ছিল, বড় কৃতিত্বের কাজ ছিল। এবং রেশনে পচা গম দিত, সেই গম ভাঙাতে আমাদেরকে যেতে হতো, কিশোর বয়সে আমিও গেছি। এবং ওই জায়গাটাতে সেই রেশন কার্ডের সময়ে ওই দুর্ভিক্ষে ওই রকম পরিস্থিতিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো। এবং পাকিস্তানের তো প্রতিষ্ঠা ঘটেছিল রেশন কার্ডের মধ্যে দিয়ে। এবং বাংলাদেশ যখন স্বাধীন হলো তখনও কিন্তু আবার আমাদের রেশন কার্ডের কাছে যেতে হচ্ছে। তখন তেলের জন্য, কাপড়ের জন্য রেশন কার্ডের জন্য খুঁজে করতে হচ্ছে। এবং রেশন কার্ড, বড় রকমের রেশন কার্ড, এক গাদা রেশন কার্ড করে বাঁচা যাচ্ছে। এবং আমরা যদি স্মরণ করি 17ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর তো স্বাধীন হয়েছে, 17ই ডিসেম্বর কি দেখলাম? 17ই ডিসেম্বর বেরিয়েছি আমি আর আমার এক আত্মীয়, আমরা দেখছি লুণ্ঠন চলছে। আমরা দেখলাম যে গভর্নমেন্ট হাউসটা লুট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে মানুষ, যেন উল্লাস করছে, যেন একটা উৎসব। এবং দেখলাম যে একজন একটা সুইং মেশিন নিয়ে যাচ্ছে, যেন বিয়ের বাড়ির উপহার নিয়ে যাচ্ছে। এইটা একটা ঘটনা দেখলাম। আরেকটা ঘটনা দেখলাম যে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ হয়েছে এবং মুক্তিযোদ্ধা একজন সেখানে বক্তৃতা করছেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলছেন, তার নাম না হয় নাই বললাম। তিনি তখন বক্তৃতা করার পরে বললেন যে আমরা 3 রাজাকারদের ধরেছি, 3টে রাজাকারকে ধরেছি এবং 3টে রাজাকারের বিচার হয়েছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মৃত্যুদণ্ড ওইখানে এখানেই কার্যকর করা হবে এই সভা শেষে। কীভাবে কার্যকর করা হলো আমরা জানি না, কিন্তু 3টে গুলির শব্দ শুনেছিলাম, সেই স্মৃতি মনে আছে। আবার ওই লুণ্ঠন চতুর্দিকে চলছে। আবার আমি শুনলাম, আবার দেখলাম আগের দিন পর্যন্ত, 16ই ডিসেম্বরের আগের সকালবেলা পর্যন্ত যারা পাকিস্তান জিন্দাবাদ করছিল তারাই এখন জয় বাংলা করছে। ওই লোকগুলোকেই দেখলাম জয় বাংলা করছে। আর আমাদের বিক্রমপুরের যে মুক্তিযোদ্ধা একজন, তার অভিজ্ঞতার কথা বলেছেন, সেটা ওদের দুটো অভিজ্ঞতা। সেই তরুণ মুক্তিযুদ্ধে গেছিলেন, 17 তারিখে দেখছেন যে তার মুক্তিযোদ্ধার যে কমান্ডার তিনি বলছেন যে ঢাকায় যেতে হবে, তিনি তার একটা গ্রুপ নিয়ে ঢাকায় গেলেন। তো ওই তরুণ বোঝেনি যে আবার যুদ্ধ শেষ হয়েছে, এখন আবার ঢাকায় কিসের জন্য যাওয়া, ঢাকায় কি কার বিরুদ্ধে যুদ্ধ। পরে টের পেলেন যে ওই যোদ্ধা, ওই কমান্ডার, তিনি এসে ইসলামপুরের ওই যে সোনার দোকানগুলো, স্বর্ণের দোকানগুলো, কাপড়ের দোকানগুলো, ঘড়ির দোকানগুলো, এইগুলোতে লুটপাট করেছেন। এইটা হলো তার একটা অভিজ্ঞতা, বাংলাদেশের অভিজ্ঞতা। বাংলাদেশের অভিজ্ঞতার আরেকটাও তিনি বলেছেন, সেটা হলো যে তিনি যাচ্ছিলেন একদিন রাস্তা দিয়ে, পাশে দেখেন মাটি কাটছে একজন লোক এবং মাটি কেটে কেটে মাটির ঝাঁকার মধ্যে করে মাটি নিয়ে যাচ্ছে। তখন তাকিয়ে দেখেন যে তার পরিচিত লোক, ব্যান্ড পার্টির লোক, এদের একটা ব্যান্ড পার্টি ছিল, এরা সেই ব্যান্ড বাজাতো। তো সে নেমে, গাড়ি থেকে নেমে গেছে, তরুণ তাকে সম্বোধন করেছে, চাচা কি করছেন? চাচা বলছে যে বলেছিলি না মুক্ত হব, এইরকম মুক্তি, এখন আমি মাটি কাটছি। তো এই ঘটনাগুলো তো ঘটেছে এবং এইটাগুলো ঘটছে। তারপরে যে লুণ্ঠন চলছে সে তো হচ্ছে। আমি সেই আত্মহত্যার কথাটাই বলি। আত্মহত্যা তো আমার কাছে ওই ব্রিটিশ আমলের আত্মহত্যা। আমি তো বলছিলাম ওই ব্রিটিশ আমলের সেই আত্মহত্যা, সেই আমাদের গ্রামেরই 3 জন মানুষ, তখন তো একজন মানুষ আত্মহত্যা করেছিল, 3 জন মানুষ, এই 6-7 বছর আগের ঘটনা।
3 জন মানুষ আত্মহত্যা করেছে এক পরিবারের। কি ব্যাপার? তারা ঋণ নিয়েছিল মাছের ব্যবসা করবে বলে, তারপরে শোধ করতে পারেনি সেই ঋণ। সেই রোজগারে তাগাদা আসছে, অসহায় অবস্থায় বাবা ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, সেই বিষ খেয়ে বাবা মরেছে, মা মরেছে, তার মেয়েটাও মরেছে। তো এইটাকে কি আমি প্রতীক বলবো? এই যে একজনের জায়গায় 3 জন, এই উন্নতিকে কি আমি উন্নতি বলবো? এই উন্নয়ন তো ঘটেছে, তার মধ্যে এইটাও তো আরেকটা উন্নতি যে একজনের জায়গায় 3 জন আত্মহত্যা করেছে। এবং আপনার প্রতিদিন আত্মহত্যার কথা শুনছি, এবং আত্মহত্যার যে একবারে আমার মনের মধ্যে দাগ কেটে গেছে। 2-3 দিন 4-5 দিন আগে একজনের আত্মহত্যার কথা শুনলাম। নোয়াখালীর সোনাগাজীতে একজন বয়স্ক নামটাও মনে পড়ছে আমার, কামালউদ্দিন মজুমদার, 67 বছর বয়স। তিনি আত্মহত্যা করেছেন কাঁঠাল গাছের সাথে নিজ বাড়ির সামনে, এবং 6 পৃষ্ঠার একটা চিরকুট লিখে গেছেন। চিরকুটে তিনি তার দুঃখের কথা বলেছেন। এই দুঃখ ঋণের দুঃখ, অভাবের দুঃখ। তিনি সামান্য লোক নন, সম্ভ্রান্ত লোক। তিনি ওই স্থানীয় যে ওয়ার্ড যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের সভাপতি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নাম দেখে তো বোঝা যাচ্ছে বেশ একটা সম্ভ্রান্ত মানুষ। তিনি, তার পরিবারে কোনো উপার্জনক্ষম মানুষ নেই, ঋণ আছে, সেই জন্যে তিনি ওইখানে কাঁঠাল গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। তো তাকে কি আমি প্রতীক বলবো যে বাংলাদেশের প্রতীক? অথবা ধরুন, আপনি তো কাগজে দেখেছেন আপনি জল্লাদের মৃত্যুর খবর। এই জল্লাদ কোনো পেশাগত জল্লাদ নয়। এই জল্লাদ হচ্ছেন একজন আসামি যিনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন, এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার মধ্য থেকে তাকে ওই যে ফাঁসির আসামিদের ফাঁসি কার্যকর করা, সেই কাজে তাকে লাগানো হয়েছিল। অনেক লোকের ফাঁসি দিয়েছে, এবং অনেক লোকের ফাঁসি দেওয়ার ফলে তার শাস্তি লাঘব করা হয়েছে, এবং তিনি মুক্ত হয়েছেন। মুক্তির খবরটা এসছে যে এই জল্লাদ মুক্ত হয়েছে। জল্লাদ মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে যাপন করতে চাচ্ছেন, বিয়ে করেছেন, একটা পরিবার তৈরি করতে চাচ্ছেন। তিনি থানায় গিয়ে ডায়েরি করেছেন যে তার স্ত্রী, যাকে তিনি বিয়ে করেছিলেন, এবং স্ত্রীর যে মা, শাশুড়ি, তারা তার সমস্ত বাড়ির যে স্বর্ণ অলঙ্কার সেইগুলো নিয়ে, টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তো তিনি বলছেন, জল্লাদ বলছেন যে আমি জেলখানাতে বরং ভালো ছিলাম, বাইরে এসে দেখি যে আমার এরকম জীবন। 2-3 দিন আগে আমি দেখলাম যে জল্লাদ মারা গেছেন। সে জল্লাদ মারা গেছেন, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছিল, ওই শোকে, ওই দুঃখে মারা গেছে। এইটাকে প্রতীক বলবো বাংলাদেশের, নাকি প্রতীক বলবো লুণ্ঠনকারীদের, নাকি আর মুক্তিযোদ্ধাদের প্রতীক তো বলতেই পারি। সেই মুক্তিযোদ্ধারা যাদেরকে আমরা স্মরণ করি, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে তো আমরা জানি, সেটা করি। তো এখন একজনের কথা ধরা যাক, তাকেও তো আমি প্রতীক বলতে পারি বাংলাদেশের। প্রতীক সে এই যে উইটনেস টু সারেন্ডার নামে সিদ্দিক সালেক, পাকিস্তানি, একটা বই লিখেছে। সেই বইতে উল্লেখ করেছে এই ঘটনার, যে একটা তরুণকে, এক যুবককে ধরে নিয়ে এসছে পাকিস্তানিরা। সেই মুক্তিযোদ্ধা, তার হাতে অস্ত্র পাওয়া গেছে। বলছে যে তোর সাথে কে কে ছিল, তাদের নাম বল। সে নাম বলবেন না। তারও বন্দুক, তার বুকে বন্দুক ধরে বলেছে নাম না বললে গুলি করা হবে। সে বলছে নাম বলবো না। তারপরে সে কি করলো,
জয় বাংলা বলে চিৎকার করে মাটি ছিল এবং দাঁড়ালো, এবং পাকিস্তানিরা তাকে গুলি করলো। আমরা একেও প্রতীক বলতে পারি, আমরা নূর হোসেনকে প্রতীক বলতে পারি, ওই যে এরশাদ বিরুদ্ধের আন্দোলনের সময় প্রাণ দিয়েছে। আমরা যে ডাক্তার মিলনকে প্রতীক বলতে পারি। কিন্তু আমার কাছে প্রতীক বলতে যদি হয়, তাহলে একজনের কথা আমার কাছে বিশেষভাবে মনে পড়ে। এই একজন মেয়ে। এখন আমরা যে উন্নতির কথা বলছি, সেই উন্নতির মধ্যে কিন্তু মেয়েদের উন্নতি হচ্ছে না। আমাদের গ্রামে কোনো মেয়েদের স্কুল ছিল না। আমাদের মাদের প্রজন্মে যাদের বাবারা সরকারি চাকরি করতেন, তারাই কিছু লেখাপড়ার সুযোগ পেয়েছেন, আর যারা গ্রামে থাকতেন তারা লেখাপড়ার সুযোগ পাননি। স্কুল তো ছিলই না। তো আমাদের গ্রামে স্কুল হয়েছে, উন্নতি হয়েছে, মেয়েদের স্কুল হয়েছে, এবং মেয়েদের স্কুল থেকে একটা প্রসেশনের ছবি বেরিয়েছিল কাগজে। সেই প্রসেশনটা হচ্ছে বখাটেদের থামাতে হবে। মানে গ্রামে বখাটেরা উত্তপ্ত করে মেয়েদেরকে, মেয়েরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এবং যে মেয়েটি সামনে আছে সে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, এবং সেই হচ্ছে সবচাইতে মুখোশ, এবং সেই হচ্ছে সবচাইতে ভালো ছাত্রী। যেটা গ্রামে হয়েছে সেটা হচ্ছে এই ছেলেগুলো কিছু করে না। তাদের বাবা তাদের ভাইটাইগুলো বিদেশে আছে, তারা সেখানে টাকা পাঠায়, এরা ঘুরে টুরে বেড়ায়, মেয়েদের উত্তপ্ত করে। তো এই মেয়েটা ওই প্রতিবাদ করেছিল। তারপরে একদিন তারই চেনা এক যুবক এরকম বিশ্রী কথা বলেছে যে সে নিজেদের বাড়িতে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। এই মেয়েটাকে আমার মনে হয় যে বাংলাদেশের প্রতীক বলতে পারি, যে বাংলাদেশের প্রতীক এই যে সে আত্মহত্যা অনেকে আত্মহত্যা করছে। এই মেয়ে কিন্তু আত্মহত্যা নিজের জন্য করেনি, নিজের দুঃখের জন্য শুধু করেনি, সে একটা প্রতিবাদ হিসেবে যে উত্তপ্ত করছে যে লোক, যে উত্তপ্ত করছে যে ব্যবস্থা, তার বিরুদ্ধে প্রতিবাদ। সে আগেও প্রতিবাদ করছিল, এবারও শেষ প্রতিবাদটা করলো নিজের প্রাণ দিয়ে। তো এই মেয়েকে আমার মনে হয় যে বাংলাদেশের প্রতীক হিসেবে বলতে পারি। আমার তো অনেক কথা বলার থাকবে, আমি একটু ক্লান্ত হয়ে যাব, আপনারাও ক্লান্ত হয়ে যাবেন। আমি একটা প্রসঙ্গের অবতারণা করি, সেটা হচ্ছে আধুনিকতা। এখন আমরা তো খুব আধুনিকতার কথা বলছি, আধুনিকতা হতে চেষ্টা করছি। আমরা রেনেসাঁর কথা বললি, আমরা মনে করেছিলাম যে পাকিস্তান যখন হলো তখন রেনেসাঁ এসে গেল। রেনেসাঁ তো আসেনি, অল্প কিছু লোক আমরা সুবিধা পেয়েছি। যখন বাংলাদেশ হলো তখন তো বলাই হলো, ভাবনা হয়েছে রেনেসাঁ এসে গেছে, বাবা একটা বিরাট সামাজিক পরিবর্তন আসবে, সামাজিক রূপান্তর ঘটবে। সেই রকম কিছু ঘটলো না। কিন্তু আধুনিকতার নানান ছাপ তো আমরা দেখেছি। যেমন ধরুন আমাদের ইংরেজি বিভাগের আধুনিকতা ছিল, বেশ আধুনিক ইংরেজি বিভাগ। তো ঠাট্টা করে বলা হতো, এই ঠাট্টাগুলো তখন প্রচলিত ছিল, যে ইংরেজি বিভাগটা কোথায়, কলা ভবনের। তো তুমি যদি যাও ওদিক দিয়ে, যেখানে পারফিউমের গন্ধ পাবে, বুঝবে ওইটাই ইংরেজি বিভাগ। গেল এক কথা। দ্বিতীয় কথা, যদি তুমি কোনো ইংরেজি বিভাগে তখন ছিল যে সেকেন্ড ক্লাস পাওয়া খুব কঠিন, ফার্স্ট ক্লাস তো দূরের কথা, সেকেন্ড ক্লাস পাওয়া খুব কঠিন। এরকম আমাদের শিক্ষকরা এরকম একটা ভীতির সঞ্চার করেছিলেন। তো তখন যদি তুমি কোনো মেয়েকে জিজ্ঞেস করো যে তুমি কোন ক্লাস পেয়েছ, সে তখন ঘাড় দেখিয়ে বলবে certainly not second class। অর্থ হচ্ছে সে থার্ড ক্লাস পেয়েছে, কিন্তু বলছে যে সেকেন্ড ক্লাস পায়নি। মানে এইরকম থার্ড ক্লাস পেয়েও সেকেন্ড ক্লাস, এরকম একটা ভাগ দেখাচ্ছে, নট সার্টেনলি সেকেন্ড ক্লাস। তো এই আধুনিকতা তো আমরা ওইখানে দেখেছিলাম, আর সেই আধুনিকতাটা ভেঙে পড়েছে।
এবং ওই আধুনিকতার আর গল্প আমি আজকে বলবো না, হয়তো আর একদিন বলবো, যে এই আধুনিকতাটা এলো আমাদের দেশে। এবং আমি একটা দৃষ্টান্ত দিতে চাইব এইখানে, দুজন মানুষের কথা উল্লেখ করে। সেই দুজন মানুষের মধ্য থেকে আমরা দেখব যে কোনটা আধুনিক কোনটা আধুনিক নয়। একজন হচ্ছেন নীরদ সি চৌধুরী, নীরদ চন্দ্র চৌধুরী, আসলে ইংরেজিতে লিখতে তার নাম নীরদ সি চৌধুরী। তিনি খুব খ্যাতিবান লেখক। তিনি ইংরেজি ভাষায় লিখেছেন, ইংরেজি সাহিত্যে তিনি গৃহীত হয়েছেন। ইংরেজরা তাকে খুব খাতির করেছে, ইংল্যান্ডে নিয়ে গেছে, শেষ জীবন যাতে ইংল্যান্ডে থাকতে পারেন সেই রকম ব্যবস্থা করেছে, সেখানেই মারা গেছেন। তিনি খুবই আধুনিক, এটা বলা হবে, তাকে অত্যন্ত আধুনিক বলা হয়। বিশেষ করে যেহেতু তিনি ইংরেজি ভাষায় লিখেছেন এবং ইংরেজদের সাথে যুক্ত ছিলেন, ইংরেজরা আদর করেছে। আবার তিনি এমনকি ক্লাইভের উপরেও জীবনী লিখেছেন। তো সেই জন্য তিনি খুবই আধুনিক, গেল এই আধুনিকতা। তারই ওই কিশোরগঞ্জ এলাকারই, ইনি কিশোরগঞ্জ এলাকার লোক। ওই কিশোরগঞ্জ এলাকারই আরেকজন মানুষের নাম আপনারা হয়তো কেউ কেউ শুনেছেন, অনেকে তিনি হারিয়েই গেছেন, রেবতী মোহন বর্মন। রেবতী বর্মন ছিলেন কমিউনিস্ট নেতা এবং তিনি আর এই যে নীরদ সি চৌধুরী এরা এক পাশাপাশি গ্রামের মানুষ। দুজনের বাবা ওকালতি করেন, দুজনেই অবস্থায় বেশ মধ্যবিত্ত। কিন্তু রেবতী বর্মনের নাম তো আমরা শুনি না, কেননা রেবতী বর্মনকে তো আমরা আধুনিকও বলি না এই জন্য যে তিনি কমিউনিস্ট ছিলেন। রেবতী বর্মনের ইতিহাসটা কি একটু সংক্ষেপে আমি বলি। সেটা হলো যে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, গ্রাম থেকে সব কিছু পড়তে এসেছিলেন ঢাকাতে তখন শ্রী সংঘ ছিল। শ্রী সংঘ খুব লীলানাগ অনিল রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম ব্যাচের ছাত্রছাত্রী। লীলানাগ অসাধারণ মেধাবী ছিলেন, সুভাষ বসুর দলের লোক ছিলেন, ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন, জেল কেটেছেন। কিন্তু তারা ঘোরতর কমিউনিস্ট বিরোধী ছিলেন। এইটা আমরা খেয়াল করি না। আমরা লীলানাগ স্কুল খুলেছেন, জয়তী পত্রিকা বের করেছেন, সবই সত্য। অনিল রায় তার সহযোগী ছিলেন, সব সত্য, কিন্তু ভীষণ কমিউনিস্ট বিরোধী ছিলেন। এখন রেবতী বর্মন এদের সাথে যুক্ত হয়েছেন ছাত্র জীবনে। তিনি বুঝে ফেলেছেন, মার্কসিস্ট সাহিত্য কিছু পড়েছেন, বুঝে ফেলেছেন যে এই জাতীয়তাবাদী পথ আসল পথ নয়। তারপরে তিনি যেহেতু ওদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য ইংরেজ সরকার তাকে ছাত্রত্বই নষ্ট করে দিয়েছে। যে সে তাকে ওই সরকার না, পগজ স্কুলে পড়তেন, পগজ স্কুল থেকে কুমিল্লা স্কুলে গেছেন, কেউ তাকে ছাত্র হিসেবে রাখতে চায় না। তিনি তার গ্রামে ফিরে গেছেন। গ্রামে ফিরে স্বল্পকাল আগে প্রতিষ্ঠিত একটা স্কুলে, সেই স্কুল প্রায় অখ্যাত, সেই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেবেন এবং ম্যাট্রিক পরীক্ষায় সারা বাংলায় প্রথম হলেন ওই স্কুল থেকে। সেই প্রথম হওয়া মানে হচ্ছে সারা বাংলা, মানে তখন আসাম তার অন্তর্গত ওই স্কুলের পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা আসাম এবং উড়িষ্যা এই এলাকার মধ্য দিয়ে তিনি একেবারে ফার্স্ট হয়েছেন। তারপরে কলকাতায় গিয়ে পড়েছেন, ইকোনমিক্স পড়েছেন। ইকোনমিক্স পড়ে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। গোল্ড মেডেল পেয়ে সেই টাকা ভাঙিয়ে, সেই টাকা দিয়ে গোলায়নি, আরও অন্য টাকা নিয়ে বেলু নামে একটা মাসিক পত্রিকা বের করেছেন। সেই পত্রিকায় রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন তাদের অনুরোধে। তারপরে তিনি কলকাতায় ইন্সপেক্টর স্টুয়ার্ট বলে এক কুখ্যাত লোক ছিল পুলিশের, তাকে হত্যা করার যে একটা চেষ্টা হয়েছিল প্রকাশ্য রাজপথে,
সেই চেষ্টায় তিনি অভিযুক্ত হয়ে জেলে চলে গেলেন। সেই জেলে তিনি 8 বছর ছিলেন, 8 বছর জেলে কারাগারে বন্দী ছিলেন। সেই সময়টায় তিনি ওই যে মার্ক্সবাদের কথা আগে জানতেন, সেই মার্ক্সবাদী সাহিত্য পড়েছেন, অনুবাদ করেছেন, বই লিখেছেন, এবং তার লেখা বই সমাজ ও সভ্যতার অগ্রগতি, সমাজ বিজ্ঞানের ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরাও পড়ে থাকে, উপকার পায়। তিনি দান্দিক বস্তুবাদ কি সেটা বুঝেছেন। এবং এই যে অসাধারণ মানুষটি, তিনি যেখানে 38 সাল থেকে বেরিয়ে এসে কমিউনিস্ট পার্টিতে সরাসরি যোগ দিলেন, কৃষক আন্দোলনে যুক্ত হলেন, ছাত্রদের শ্রমিক আন্দোলনে যুক্ত হলেন, একে কিন্তু আমরা আধুনিক বলি না। তিনি এর কারণ, একটা বড় কারণ হচ্ছে যে তিনি তো বাংলায় লিখেছেন, মেহনতি মানুষে লিখেছেন কমিউনিস্ট। এই কমিউনিস্ট এবং সাম্রাজ্যবাদী, ওই যে নীরজ চৌধুরীর বক্তব্য ছিল যে ইংরেজরা আমাদের দেশে এসে উপকার করেছে, এবং ইংরেজরা যখন চলে গেছে যাচ্ছে তখন আমেরিকানদের আসা উচিত, আমেরিকানরা এলে আমাদের আরও উপকার হবে। যেটা রামমোহনরাও বলতেন যে কলোনিয়াস ওরা সেখানে কেন বসতি স্থাপন করে না। তো যাই হোক, নীরজ চৌধুরী আধুনিক, আর আমাদের এই বর্মন, তিনি রেবতী মোহন বর্মন, তিনি আধুনিক নন। এইটি হচ্ছে প্রচার। তারপরে দেশ যখন স্বাধীন হলো 47-এ, তখন বর্মনদের পরিবার তো সবাই একে একে চলে গেলেন। বর্মন একা রয়ে গেলেন, তিনি অসুস্থ হলেন, তিনি আগরতলায় গেলেন, তিনি আগরতলায় গিয়ে মারা গেলেন মাত্র 47 বছর বয়স। তো এই যে রেবতী বর্মন, যার আয়ুষ্কাল কিন্তু নীরজ চৌধুরীর আয়ুষ্কালের অর্ধেক, কিন্তু তাকে আধুনিক বলা হচ্ছে না। আধুনিকতা মানেই হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে থাকা, পুঁজিবাদের সাথে থাকা, সেই আধুনিকতাই রয়ে গেছে আধুনিকতা। এবং সাহিত্যে, এবং আমাদের বাংলা সাহিত্যে যে আধুনিকতার কথা আমরা জানি, সেটা হচ্ছে ওই কলোনীয় আধুনিকতা। সেটা রেবতী বর্মনের আধুনিকতা না। রেবতী বর্মন বই প্রকাশ করেছেন, লিখেছেন, আন্দোলন করেছেন, তাকে কেউ আধুনিক বলে না। কিন্তু সাম্রাজ্যবাদের যে অনুচর, সাম্রাজ্যবাদের যে সহযোগী নীরজ চৌধুরী, তাকে আধুনিক বলা হয়। এইটি হচ্ছে আধুনিকতার বিষয়টা। এখন আমি তো আরও অনেক কথা বলতে পারি, কিন্তু আমি যেটা আধুনিকতার আরেকটা দিক আমি বলি, সেটা হচ্ছে যে আমাদের বাবার বিশ্বাস ছিল যে মিশনারি স্কুলে সবচেয়ে ভালো পড়াশোনা হয়। তো কলকাতাতে তিনি মিশনারি স্কুলে আমাদের 2 ভাইকে ভর্তি করেছিলেন। ঢাকাতে এসেও মিশনারিদের স্কুলে, ওই সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি করলেন। ওই স্কুল কলেজ হলো, আবার আমাকে ওই কলেজেই রেখে দিলেন। ঠিক আছে, কলেজে রেখে আসছেন। কলেজের ফাদার মার্টিন আমাদের ইংরেজি পড়াতেন, খুব ভালো তরুণ, 30 বছরও বয়স হয়নি। তিনি আমাদেরকে দিয়ে টেম্পেস্ট অভিনয় করালেন, একেবারে শেক্সপিয়ারের মূল নাটক থেকে। তিনি আমার তখন ক্যালিবানের ভূমিকায় আমি অভিনয় করেছিলাম, এবং ক্যালিবানের সেই কবিতা, সেই বিদ্রোহ, সেই বিক্ষোভ, সেটি আমার এত সুন্দর ভালো লেগেছিল। নিজের মধ্যে এমন আলোড়ন সৃষ্টি করেছিল, আর যারা শ্রোতা ছিল তাদের মধ্যে আলোড়িত করেছে আমাদের এই অভিনয়। একদিন হওয়ার কথা ছিল, সেটা 2 দিন ধরে হয়েছে, স্কুলের মাঠে হয়েছে। তো এখন যাই হোক, ফাদার মার্টিন খুব ভালো ইংরেজি পড়ান, তাকে অনুপ্রাণিত করেন। তিনি খুবই আধুনিক, আমাদেরকে শেক্সপিয়ার নাটক, অরিজিনাল নাটক অভিনয় করতে শিখেছেন। এর মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলন চলে এসেছে। রাষ্ট্রভাষা আন্দোলনে অজিত কুমার গুহ গ্রেপ্তার হয়েছেন। অজিত স্যার আমাদের শিক্ষক ছিলেন, বাংলার শিক্ষক। তিনি সাহিত্য পড়াতেন, অসাধারণ শিক্ষক ছিলেন, এবং তার সাহিত্য পাঠে আমরা মুগ্ধ থাকতাম। তো তিনি গ্রেপ্তার হয়েছেন। ওই বছর আমি আইএ পরীক্ষা দিচ্ছি। তো আইএ পরীক্ষার অ্যাডমিট কার্ড নিতে আমি গেছি। ফাদার মার্টিনের সাথে গেটে দেখা।
আমি খুব বিষণ্ণ মুখে ফাদার মার্টিনকে বললাম যে আমাদের অজিত স্যার তো অ্যারেস্ট হয়েছেন। ফাদার মার্টিন খুব কাছে এসে একটু চুপি চুপি গলার মধ্যে বলে, ডু ইউ নো হি ওয়াজ এ কমিউনিস্ট। তো আমি বেশ কেঁপে উঠলো যে তারই কলিগ বন্ধু, খুবই বন্ধুত্ব দুজনের মধ্যে, সাহিত্যের অধ্যাপক, তাকে তিনি বলছেন যে কমিউনিস্ট, সেজন্য জেলে গেছে, এই যেন ভালোই হয়েছে। এইটা ছিল আধুনিকতার চরিত্র, যে আধুনিকতার মধ্যে এই সমাজতন্ত্র বিরোধিতা সেইটি ছিল প্রবল এবং অত্যন্ত প্রবল, এবং এই আধুনিকতার মধ্য দিয়ে আমরা মানুষ হচ্ছি। আমি এবার একটু সাহিত্যের দিকে যাই। এখন এই যে হলো আমাদের যে পরিবর্তনগুলো হলো, এই পরিবর্তনগুলোর চরিত্র কি এইটা ধরার জন্য আমি সৈয়দ ওয়ালিউল্লাহর লেখার কথা ওখানে উল্লেখ করব। আপনারা সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা পড়েছেন। সৈয়দ ওয়ালিউল্লাহ অত্যন্ত মেধাবান ছিলেন। 50 বছরও তার বাঁচেননি, 50 বছর আগেই তিনি মারা গেছেন। তো তিনি পাকিস্তান দেখেছেন, তিনি তো ব্রিটিশ আমল দেখেছেন তো বটেই, পাকিস্তান দেখেছেন, তারপরে তিনি মুক্তিযুদ্ধ দেখেছেন। মুক্তিযুদ্ধের সময়ে তিনি প্যারিসে ছিলেন। তিনি পাকিস্তান সরকার থেকে তার চাকরি নিয়ে নিয়েছে, তিনি ইউনেস্কোর চাকরি করেন। তিনি অত্যন্ত আবেগে আপ্লুত ছিলেন, অত্যন্ত আনন্দিত তৎপর ছিলেন বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য। এর মধ্যেই হৃৎপিণ্ডের ওই ক্রিয়া বন্ধ হয়ে যায়, হার্ট ফেইলিওর হয়ে যায়, বলা যায়, তার মৃত্যু ঘটে। এখন ওয়ালিউল্লাহর লেখাগুলো দেখুন। ওয়ালিউল্লাহর বিখ্যাত গল্প হচ্ছে নয়নতারা। সেটা হচ্ছে দুর্ভিক্ষ নিয়ে, ওই 50-এর দুর্ভিক্ষ, সেইটা নিয়ে। তারপরে তার লেখা বই হচ্ছে লাল সালু, 1948 সালে বেরিয়েছে। এখন লাল সালুতে তিনি কি দেখছেন? এই অসামান্য লেখক দেখছেন, অল্প বয়স, 25 বছর বয়স, তিনি দেখতে পাচ্ছেন যে এখানে ধর্ম নিয়ে ব্যবসা হবে, এখানে রাজনৈতিক শক্তি ব্যবহার করবে, ধর্মকে ব্যবহার করবে। মসজিদ এখানে একটা ভুয়া দরবেশ যে একটা কবরকে দরবেশের কবর বানিয়ে সেটাকে সে অত্যাচার করবে মানুষের উপরে। কিন্তু সেখানে তিনি এটাও বলেছেন, ওই বিখ্যাত কথা আছে যে এর কারণ হচ্ছে যে এখানে ফসলের চাইতে টুপির সংখ্যা বেশি, অবস্থা এরকমই খারাপ।